দর্শক, আমি মোহাম্মদ ইমতিয়াজ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র এবং পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি যিনি, যাকে এক নামে সবাই চেনেন এবং যেই পুরো পরিবারটি খেলোয়াড় পরিবার, যার বাবরি দোলানো সেই চুল, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন কার কথা বলছি। তিনি আমাদের সকলেরই প্রিয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। জনাব কায়সার হামিদ, ধন্যবাদ, আপনাকে কষ্ট করে সময় দিয়েছেন এবং সেই সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রথমেই জানতে চাইব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে, আপনি যেহেতু বাংলাদেশ ফুটবলের একটা স্বর্ণযুগের সময় আপনি খেলেছেন, অর্থাৎ ৮০ দশক ৯০ দশক, এই দুটি দশকই আপনি পার করে এসেছেন। এখন সাম্প্রতিক সময়ে যে খেলাগুলো হচ্ছে, বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ের যে খেলাগুলো আমরা যদি দেখি, প্যালেস্টাইনের কাছে আমরা ১-০ গোলে হেরেছি, এর আগে ঠিক প্যালেস্টাইনের কাছে আমরা ৫-০ গোলে হেরেছি, তার আগে অস্ট্রেলিয়ার কাছে আমরা ৭-০ গোলে হেরেছি। এই যে সাম্প্রতিক খেলাগুলো দেখে আপনার সময়কার এবং এখনকার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে পার্থক্য তো অবশ্যই আছে। আমরা যে সময় ফুটবল খেলেছি ৮০ এবং ৯০ দশক ধরতে গেলে, এটা ফুটবলে একটা স্বর্ণযুগ ছিল। মানে এতটা পপুলার ছিল যে উপচে পড়া দর্শক, আমার মনে আছে যে টিকিট কেটেও মানুষ মাঠে ঢুকতে পারতো না সে সময়, এতটা পপুলার ছিল ফুটবল। তো এইটা হঠাৎ করেই ধরেন আমি বলবো যে আমরা যখন ৯০ দশকের শেষে কিছু স্টার প্লেয়াররা যখন অবসর নিলাম, আমি, মুন্না, সাব্বির বা আসলাম ভাই, এরকম টপ কিছু যারা রিটায়ার্ড করলাম, তারপরে আমার মনে হয় যে মানুষের মুখে শুনি যে পাইপলাইন থেকে কীরকম কোয়ালিটি প্লেয়ার বের হয়নি, যে কারণে আমার মনে হয় দর্শক মানে মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে বা জনপ্রিয়তা হারাইছে। আর অন দি আদার হ্যান্ড হঠাৎ করে ক্রিকেটের উত্থান, হঠাৎ করে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পেলো, তারপরে বড় বড় কয়েকটা দলে হারালো, হঠাৎ করে ক্রিকেটের দিকে ইয়াং জেনারেশন ঝুঁকে গেল। এই সার্বিক সব কিছু মিলেই দেখা গেছে যে এই ফুটবলের ভাটাটা এই 90s-এর শেষের দিকে, 99 বা 2000 সাল থেকেই এই শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতা এই অবস্থান আপনার কাছে মনে হচ্ছে? তারই ধারাবাহিক। এরপরে তো আর মানে সেই যে ইয়ে হলো, মানে জৌলুসটা হারালো, এরপরে যে মানে সেই দর্শকরা যে মাঠে ফিরে আসার জন্য যেই পদক্ষেপ বা ফেডারেশনের যেই উদ্যোগ, সেরকমভাবে লক্ষ্য করা যায়নি। তারা যদি ভালো ভালো টুর্নামেন্ট দিত বা বাংলাদেশে পাইপলাইন থেকে প্লেয়ার বাইর করার চেষ্টা করতো, কারণ আপনি দেখছেন যে একটা জিনিস খেয়াল করবেন যে ওয়ার্ল্ডে যত টপমোস্ট প্লেয়াররা আছে, তারা কিন্তু এই আন্ডার 10 থেকে 7 to 8, আন্ডার 10 এর মধ্যে থেকে তারা পিকড আপ হয়। আপনি প্রত্যেকটা প্লেয়ারের নাম বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন, এদের ইতিহাসটা ঘাটলেই দেখা যাবে ওই সময়তে। কিন্তু আমাদের এই আন্ডার 8, আন্ডার 10-এর উপরে কোনো সেরকম জোর দেওয়া হচ্ছে না বয়সভিত্তিক। তাই মনে করি যে এই যে আপনি প্রত্যেকটা বিকেএসপি আছে, এটা যদি প্রত্যেকটা জেলা ভিত্তিক করা হয় বা থানা ভিত্তিক করা হয়, তাহলে ডেফিনেটলি খেলার বেরিয়ে যাবে। বিশ্বকাপে অনেক দল আছে, তার লোকসংখ্যা দেখবেন 50 লাখ, 1 কোটিও না। তো ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্লেয়ার, তো ওয়াই নট বাংলাদেশ পারবে না কেন? কলসিন্দুরের মতো একটা ছোট জায়গায় যেখানে 8টা ন্যাশনাল প্লেয়ার মেয়েদের তারা রিপ্রেজেন্ট করে, এইরকম, এটা একটা উদাহরণ দিচ্ছি আমি, যে কলসিন্দুরের মতো এরকম যদি ধরেন এই একাডেমিগুলি করা হয় প্রত্যেকটা থানা লেভেলে। তো এই ফুটবল একাডেমিগুলো, এগুলো তো ইতিমধ্যে ফুটবল একাডেমি বিভিন্ন জায়গায় হয়েছে, তো আরও তো এই কাজগুলো হওয়া দরকার। তো হয়েছে, আমি না করছি না, হয়েছে, কিন্তু আমি বলতেছি যে এটা পর্যাপ্ত পরিমাণ না। এটা মনে করেন আপনার অ্যাটলিস্ট ইউনিয়ন লেভেল বা বাদ দিলাম, অ্যাটলিস্ট থানা বা জেলা লেভেল থেকে ইয়ে করা উচিত ছিল। সেখান থেকে খেলোয়াড়রা উঠে হচ্ছে না কেন? হচ্ছে না কেন? হয়তো ফুটবল ফেডারেশন বা ক্রীড়া মন্ত্রণালয় সে উদ্যোগটা নিচ্ছে না। কারণ আমি বিশ্বাস করি না যে ফান্ডের সমস্যা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অন্তত তিনি খেলাধুলাকে ভালোবাসেন এবং তার গোটা পরিবার, আমার যেমনি গোটা পরিবার খেলাধুলার সাথে যেহেতু, একটু আগে আপনি স্টার্টিংয়ে বললেন, আমার আব্বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন সংগঠক এবং নিজেও খেলোয়াড় ছিলেন, আমার মা জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন দাবারু। মা তো সেই স্বাধীনতার পর থেকেই উনি ট্রফি নিয়ে আসছে, 23 বারের জাতীয় চ্যাম্পিয়ন, এরপরে অনেক ট্রফি নিয়েছেন আমার মা। তারপরে আমার যে ছোট ভাই আছে সোহেল, ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়ন, এবং সে ক্রিকেটও খেলেছে, ববিও ন্যাশনাল
হ্যান্ডবলে ছিল এবং সেও প্রিমিয়ার লিগে ফুটবলার ছিল, ওয়ারিতের ব্রাদার্সে খেলেছে। ইনফ্যাক্ট আপনার ছেলেও সম্ভবত সাদাত মোহামেডানে খেলেছে। এখন সে লন্ডনে গেছে পড়াশোনা করতে। পড়াশোনা শেষ না করে তো অনেক কিছু করা যায় না। তো আমি যেটা কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী গোটা পরিবারটা খেলাধুলা ভালোবাসতো এবং অনেকেই হয়তো জানেন যে বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়াড় ছিল, সে ওয়ান্ডার্সে খেলেছে, যে কারণে সেই সুবাদে দেখা গেছে শেখ কামাল ভাই, শেখ জামাল ভাই তারাও কিন্তু খেলাধুলাকে খুব ভালোবাসতো। তো এই যে গোটা পরিবার খেলাধুলাকে ভালোবাসে, ওনার থেকে এই সময় যদি আমরা সুবিধা আদায় না করতে পারি তা আমি আর কবে করব। এই জন্য আমি বিশ্বাস করি যে ফান্ডের কিন্তু স্বল্পতা হইতো না যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফুটবলের যারা দায়িত্বে আছেন তারা যদি যেত আর কি, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু একটা একাডেমি করতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট আন্তরিক, আপনিও যেমনটি আপনার কথা আমরা বুঝতে পারছিলাম। তো এবং বঙ্গমাতা গোল্ড কাপ হচ্ছে, স্কুল পর্যায়ে বিভিন্ন জায়গায় খেলাধুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যারা সাবেক খেলোয়াড় রয়েছেন, আপনারা যারা তারকা ফুটবলার রয়েছেন, বিশেষ করে মুন্না ভাইয়ের কথা বলছিলেন, তারপরে আসলাম ভাইয়ের কথা বলছিলেন আপনি, তো বাই নেমেই যাদেরকে এক একজন আইকন, তো আপনাদের আসলে এই জায়গা থেকে আপনাদেরকে ফেডারেশন কিভাবে কাজে লাগাতে পারে, বা আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি নিয়ে কোনো প্রস্তাবনা দিয়েছেন কিনা? আসলে সত্যি কথা বলতে কি এ পর্যন্ত ফেডারেশন কোনোদিন আমাদের ডাকে নাই যে টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ ফুটবল কি করা দরকার, বা অন্তত জাতীয় পুরস্কার যারা পেয়েছে বা সাবেক যারা অধিনায়ক ছিল বাংলাদেশ ফুটবলে, যারা কিংবদন্তি যারা খেলেছে, ওদেরকে নিয়ে একটা মিটিং করে যে এখন সামনের দিকে কি করা উচিত। কারণ আপনি দেখেন ফুটবল রেটিংয়ের অবস্থা 190-র কোঠায় ঘোরাফেরা করে, হয়তো একটু ভালো একটু রেজাল্ট করলে 190 থেকে একটু ইমপ্রুভ হয়, আবার 90, 93, 94 চলে যায়, আবার হয়তো এখন বর্তমানে মনে হয় 85 বা 84 আছে, এরকম আপডাউনই করছে। কিন্তু আমরা যারা একসময় মালদ্বীপকে আমরা 7-8টা গোল দিতাম, বা ভারতের সাথে আমরা ভারতকে হারিয়েছি, বা তাদের রেটিংটা দেখেন, ইন্ডিয়ার রেটিং মনে হয় এখন 120 বা 21 এরকম হবে, তো 105-এ ছিল হয়তো, এরকম পিছিয়ে আছে। তারপরে আমি বলবো যে ইন্ডিয়া ইজ ডুইং গুড, তারপরে অন্যান্য দেশগুলি এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রেটিংটা কোথায় পড়ে আছে আমরা এখন। আপনি বিশ্বকাপে দেখেছেন যে, কিন্তু আপনি এর আগেও যে বিষয়টা বলছিলেন যে আপনাদেরকে ডাকা হয় না, আলফাজ ভাইও একটা প্রোগ্রামে আমাদের এখানে এসেছিলেন, তিনিও একই অভিযোগ করছেন। তো এই অভিমানটা ভাঙা যায় কিভাবে? না, এটা কোনো অভিমান না, তো আমাদের তো কোনো অভিমান নাই যে আমাদের কেন টাকা হচ্ছে না, মানে সেটা আমি বলছি না। আসলাম ভাই বলছেন যে তাদেরকেও কোনোভাবে যুক্ত করা হচ্ছে না। যুক্ত করা হচ্ছে না, সেটা ঠিক। আমি এবং আসলাম ভাই একটা ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামে ছিলাম ফেডারেশন আন্ডারে, এটা প্রথম দিকের কথা বলছি, আমার 9 বা 10-এর দিকে, সেই সময়ের কথা বলছি 2000। তো ওই সময় এরপরের থেকে এইটার কন্টিনিউশনটা ছিল না। পরে আসলাম ভাই আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, বাট ডাকেও নাই কোনো সময় ফেডারেশনে। মাঝে মাঝে এক লটারিতে ডাকতো, ওই যে অনেক সময় বিভিন্ন লিগের লটারি বা টুকটাক লটারি, এরপরে আর খুব একটা ডাকা হয় না। আপনারা ডাকতে তো আপনারা জানতেনই, আপনারা সাংবাদিক যারা, কিন্তু আমাদেরকে কোনো কাজে লাগানো হচ্ছে না। যদি এরকম কাজে লাগানো হইতো যে প্রত্যেকটা জেলায় কিন্তু আপনারা দেখবেন যে ট্যালেন্টেড ফুটবলার বা সাবেক ফুটবলার, আমি যেমন সিলেটের ছেলে, আমি সিলেটের যদি দায়িত্ব আমাকে দিত, বা আসলাম ভাই ইসফ্রম খুলনা, সালাম মুর্শিদি ভাই আছে, উনিও তো ফুটবলের জন্য কিছু করছেন না, উনি তো রাজনীতিতে জড়িত হয়ে গেছে, ফেডারেশনে আছেন। হ্যাঁ, ফেডারেশনে আছে, কিন্তু আমি সালাম ভাই কথা বলবো, উনি যে নিজের এলাকাও যদি একটা একাডেমি করতো, ওনার তো টাকার সমস্যা নাই, ওইখানে একাডেমি করলে আমার মনে ডেফিনেটলি এটা দেশের জন্য ভালো হতো এবং ফুটবলের জন্য ভালো হতো। এরকম প্রত্যেকটা জেলায় যারা বিত্তবানরা আছে, তারা যদি খেলাধুলায় এগিয়ে আসে এবং তাদের নিজ উদ্যোগে যদি তারা এরকম একাডেমি করে, তো ডেফিনেটলি এখানে নট অনলি ফুটবল, ক্রিকেট, অন্যান্য যেগুলি ধরুন 8-10টা খেলা আছে, যেগুলি ইচ্ছা করলে বাংলাদেশের মানুষ যেসব খেলাকে ভালোবাসে, হ্যাঁ, এই খেলাগুলিকে আমরা যদি সেই পুরনো জায়গায় যদি আবার একটু আসি, আপনার 80-90 দশকের দিকে একটা ক্রেজ ছিল, আমরা মোহামেডান এবং আবাহনী 2 ভাই ক্যাপ্টেন ছিলেন, হ্যাঁ, আপনি তো মঞ্জু ভাই এবং আমাদের আরেক ভাই ছিলেন নান্নু ভাই, 2 ভাই ক্যাপ্টেন ছিলেন, এবং পারিবারিকভাবেও তাদের ঝামেলাও হয়েছে প্রায়শই। এবং আমরা স্টেডিয়ামের জায়গাও যদি আমি ভুল না করে থাকি, 1987-তে সম্ভবত এরশাদ সরকারের আমলে এমন একটা ঘটনা ঘটেছে যে দর্শক শূন্য মাঠে আপনাদের খেলতে হয়েছে। এই যে একটা ক্রেজ ছিল, এত চমৎকার একটা ফুটবলের একটা আবহ ছিল বাংলাদেশ ব্যাপী, গোটা দেশব্যাপী। সত্যি আমার মনে পড়ে একবার মোহামেডান আবাহনীর খেলা, খুব উত্তেজনাপূর্ণ খেলা, 2 সহোদর ভাই, মঞ্জু ভাই হচ্ছে মোহামেডানের ক্যাপ্টেন,
এবং নান্নু ভাই হচ্ছে আবাহনীর ক্যাপ্টেন। দুই ক্যাপ্টেনের যে হাত মিলানো যে ছবিটা জি। এখনো মনে হয় আমার বাসায় আছে। তো এই যে ফুটবল ক্রেজটা, তারপরে আপনি যে 87-র কথা বলছেন, সেখানে আসলে হয়েছে কি, মোহামেডান আবাহনীর মধ্যে এতটা যুদ্ধ ছিল, এতটা স্নায়ু যুদ্ধ ছিল যে এই খেলাটা ড্র হওয়ার পরে তো দেখলাম যে যদি কেউ হারে এবং জিতে এমন মারামারি হতো, এখানে লোক মারা যেত, মানে প্রত্যেকটা মোহামেডান আবাহনী খেলা দেখা যায় 2-4 জন 5 জন মারাই যেত মারামারি করে। আর মাথা ফাটানো আর পা ভাঙা হাত ভাঙা এগুলো আমার রাস্তাঘাটে যখন আমরা হাঁটি, এটা আমরা হাঁটলেই অনেকের সাথে পরিচয় ভাই আপনার জন্য আমি লাভ দিছিলাম, গ্যালারিতে পড়ে পা ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফাটছে, এটা তো আছেই, কিন্তু লোক মারা যেত। তো আমি এটা শেষ করি, যখন 5-6 জন মানে লোক মারা গেল, তখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। উনি করলেন কি, বললো যে ফুটবলটা বন্ধ করে দিল, বলছে ফুটবল এইভাবে হয় না, কারণ একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরা গোটা মতিঝিল এবং এলাকাটা। তখন ওনাকে বললো যে স্যার এটা যদি টোটালি বন্ধ করে দেন তাহলে তো আরও গন্ডগোল লাগবে। তো ওই যে এরশাদ স্টেডিয়ামের কথা বললেন, যে তখন ওই আর্মি স্টেডিয়ামে তখন দর্শক শূন্য খেলা হয়েছিল, সেই খেলা আমরা 2-0 গোলে জিতেছিলাম। সম্ভবত একবারই হয়েছিল এই খেলাটা। হ্যাঁ, একবারই, এটাই দর্শক শূন্য ছিল। কিন্তু এখনকার যে ফুটবল খেলা হয়, মডার্ন আর্মি খেলা দেখলে আপনি স্টেডিয়ামে জানেন একটা দর্শক শূন্যের মতো, কিন্তু সেই ক্রেজটা তো এখনো রয়েছে। যেমন আমাদের দর্শকদের কথা যদি বলি, আমরা রাতের পর রাত জেগে কিন্তু খেলা দেখছি, এবং বিদেশি আমরা লিগের খেলাগুলো দেখছি কিন্তু আমরা। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে ডেফিনেটলি ইটস ট্রু দ্যাট বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে। আপনি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলে আপনি যখন পতাকাগুলি উড়ে, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ যার বিভিন্ন স্পেন বলেন, ইংল্যান্ড বলেন, এই যে পতাকাগুলি, যেটা আমরা আবাহনী মোহামেডান আপনাদের সময় দেখেছিলাম। আমাদের সময় মোহামেডান আবাহনীর পতাকা তো সবসময় থাকতো, সাদা কালো পতাকা থাকলে মানে আজকে মোহামেডানের খেলা, আর নীল পতাকা থাকলে এটা মানে হচ্ছে আজকে আবাহনীর খেলা। আর যখন 2 দলের পতাকা থাকতো, তো মানুষ বাসা থেকে বেরোলেই তাদেরকে বলতে হতো না আজকে কাদের খেলা, আজকে খেলা হচ্ছে আবাহনীর খেলা, পতাকা দেখি বোঝা যাচ্ছে। তো আমি বিশ্বকাপে আসছি, যে বিশ্বকাপের পতাকা এখনও এই যে বিশ্বকাপগুলি হয়, আপনি দেখবেন যে সারা বাংলাদেশে যেরকম ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য দেশের পতাকাগুলি উড়ে, এতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে, এবং প্রিয় খেলা যে ফুটবল, এই পতাকা দেখলেই বোঝা যায়। এই খেলার মাঝেও তো পাতানো ম্যাচ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। হ্যাঁ, এইটাও আসলে একটা লিগেও এই ঘটনাগুলো ঘটেছে। এইটা একটা বিরাট সমস্যা, কারণ এই যে জুয়ারুরা ঢুকে যাওয়াতে, ম্যাচ ফিক্সিং যেটা এটা ঢুকে যাওয়াতে এখন আসলে ফুটবলের জন্য খুব খারাপ দিক। এটা আসলে বন্ধ করা দরকার, কারণ ম্যাচ যদি ফিক্সিংই হয়, তো একটা খেলোয়াড় তার পারফরমেন্সটা কীভাবে দেখাবে? তার তো শো করার আর কোনো রাস্তা নাই, কারণ তাকে তো আগেই বলে দেওয়া হয়েছে তুমি 3 গোল খাবা, বা 2-1 রেজাল্ট হবে, বা 3-2 হবে। এটা ফিক্সিংটা আগে থেকে হয়ে থাকে। এই জন্য একটা খেলোয়াড় তো তার স্বাভাবিক পারফরমেন্স সেখানে শো করতে পারবে না। ফুটবলের দৈন্যদশাটা আসলে এই কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি যে এটাও একটা বিরাট ফ্যাক্টর, যে এই যে ম্যাক্স ফিক্সিংটা। তো আপনি তো মোহামেডানের সাথে এখনো যুক্ত রয়েছেন, ক্লাবগুলোর সাথে কি কাজ করে এই লিগের যে ম্যাচগুলো, যে পাতানো ম্যাচগুলো হয়, এগুলো কোনোভাবে বন্ধ করার সুযোগ থাকে কিনা? আসলে পাতানো খেলা, এটার বিষয়ে তো একটা কমিটি মনে আলাদা আছে, তারা তো এটা দেখেই ভিডিওতে। এখন এটা ধরা তো খুব মুশকিল, কারণ একটা টিম তার সুবিধার জন্য, মনে করেন আমি ছোট যেসব দলগুলি বলছি, মেইনলি কয়েকটা বিগ টিম যারা আছে, তারা করে কি ছোট দলগুলির কিছু পয়সা দিয়ে ওই পয়েন্টটা কিনে নেয়, এইভাবে তারা ফিক্সিং করে। আর ব্যাটিং, জুয়ারু, সেটা হলো ডিফারেন্ট জিনিস। সেটা হলো 2 দলকেই তারা ম্যানেজ করে, যে তোমরা ফার্স্ট হাফে 2টা খাইবা, আর দলে বলে তোমরা কিন্তু পরের হাফে আবার 2টা পরিশোধ করবা, 2-2, এই রেজাল্ট আর হইতে পারবে না। এই যে জুয়ারুরা যে তাদের কাজ করতেছে, তো এই যে ম্যাচ ফিক্সিং, এটা হলো ভিন্ন জিনিস। আর পয়েন্ট কেনাটা হইলো দ্যাট ইজ ডিফারেন্স জিনিস, ওইটা হলো পাতানো খেলা। তো এইটা হয়ে আসছে, এটা এখন আপনি স্টপ করার তো কোনো উপায় দেখতেছি না। প্রতি লিগেই আমরা দেখতে পাচ্ছি যে পাতানো খেলা হচ্ছে। তারপরেও দেখা গেছে ফেডারেশন অনেক সময় অনেক পদক্ষেপ নেয়, এর পরবর্তীতে কি হয় সেটা আমি। কিন্তু এখন যে অবস্থা, সে অবস্থা যদি কোনোভাবে বন্ধ না করা যায়, এমনি বাংলাদেশের ফুটবল এখন একটা টালমাটাল অবস্থা, এর মধ্যে যদি এই ফিক্সিংগুলো হয়, এগুলো যদি বন্ধ না করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে তো ফুটবল দেখাই ছেড়ে দেবে দর্শকদের। না, এটা ঠিক, এটা সত্যি কথা যে ফুটবলের আসলে এই দৈন্যদশা কীভাবে কাটবে আমরা নিজেরাও আমি বুঝতে পারছি না। তবে প্রথমে যেটা আমি বলেছি, যদি আপনি ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে, বয়স ভিত্তিকের মাধ্যমে যদি খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারেন, তাহলে ডেফিনেটলি মনে হয় যে খেলোয়াড়রা উঠে আসবে, অন্তত ট্যালেন্টেড আমরা কিছু প্লেয়াররা পাবো ন্যাশনাল টিমে বা ক্লাব টিমের। এটা করা উচিত। আর ক্লাব টিমেরও এত ফান্ড নাই। আগে ক্লাব টিম যে অনেক ইয়াং একটা টিম থাকতো,
সেখান থেকে ইয়াং প্লেয়াররা থাকতো এখানে বাছাই করে, কিন্তু এখন সেই জিনিসটাও ক্লাব মনে হয় অনেকগুলি ক্লাব করে না, ইচ্ছা করলে করতে পারে। তো এদের করা উচিত বলে আমি মনে করি যে একটা আন্ডার 10 বয়সভিত্তিক টিম বা আন্ডার 8 এরকম একটা টিম রাখা উচিত, যে এখান থেকে ট্যালেন্ট হান্ট করে ভবিষ্যতে খেলোয়াড় তৈরির জন্য এটা করা উচিত বলে একটা বিষয় কাসার ভাই যেটা শুনছিলাম যে ক্লাব থেকে খেলোয়াড় তৈরির যে বিষয় উঠে আসার যে তৈরি করার যে বিষয়গুলো সেটি ক্লাব মূলত দায়িত্ব পালন করবে, কিন্তু এটি আমরা এখন কিন্তু অনেক জায়গাটা অনেকভাবেই পিছিয়ে রয়েছে। এগুলো নিয়ে কাজ করার কোনো এটা তো আমি আপনাকে প্রথমে বললাম যে এটা নিয়ে কাজ করতে গেলে হয়তো যেই ফান্ডটা দরকার সেই ফান্ডটা ধরুন অনেক সময় বাছাই পর্ব হয়, যে আমি আমাদের ক্লাবের কথা বলছি, মডার্ন ক্লাবে ট্যালেন্ট হান্টিং অনেক সময় আমরা কল করি, ডাকি যে আন্ডার 18 বা আন্ডার 12 এরকম ডাক দিই, কিন্তু বাছাই করার পরে যে সেটাকে যে কন্টিনিউ করাটা এটা হয়তো পারা যায় না ফান্ডের জন্য বা স্পন্সর নাই ফুটবলে, আর্থিক কারণে এটা আমরা পিছিয়ে রয়েছি। এই জন্য আমি বলেছিলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি যারা বিত্তবানরা আছে তারা যদি এরকম একটা একাডেমি করতো এবং এই থানা এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি খেলোয়াড়রা উঠে আসতো তাহলে ডেফিনেটলি ভালো প্লেয়ার ইয়ে করা যেত। আপনি ইউটিউবে অনেক সময় দেখবেন, আমি দেখেছি কদিন আগে মনে হয় ইরানের একটা প্লেয়ার দেখলাম, আর একটা ছোট একটা বাচ্চা একদম হি ওয়াজ 8 years old, তার যে বল কন্ট্রোল এবং মানে এটা বোঝা যায় যে নেক্সট মেসি হবে, যে মানে তার যে ড্রিবলিং দেখলাম আপনি মাঝে মাঝে দেখবেন যে চলে আসে এরকম, মানে খুবই ভালো লাগলো যে এত ছোট একটা বাচ্চা ছেলে যেভাবে মেসির মতো, সে মেসির ভক্ত, মেসির একটা আর্জেন্টিনান জার্সি পরে সে দেখলাম যে ড্রিবলিং করতেছে, তো সে তাদের ভাষায় বলতেছে আমি মেসির মতো প্লেয়ার হতে চাই। তো এরকম ছোট ছোট প্লেয়াররা বাছাই করতে হবে। অনেকের আমরা দেখেছি গ্রামীণগঞ্জে খেলোয়াড় কিন্তু মানে পায়ের কাজ আছে, ভালো খেলোয়াড় আছে, অনেক স্কুলে আছে ভালো প্লেয়ার, যে কোনো একটা স্কুলে জিজ্ঞেস করলে ভালো খেলোয়াড় কালা আছে, এটা বাছাই করা যায়। কিন্তু ওইখান থেকে যে হান্টিং করে যে নার্সিং করাটা এবং তাকে পরবর্তীতে যে নার্সিং করা, এই জিনিসটা এই বিষয়টা মিসিং রয়েছে। এই মিসিং রয়েছে, যে কারণে এরকম বিকেএসপির মতো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এরকম এই প্রতিষ্ঠানগুলি আরেকটা থানা লেভেল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, এটা প্রত্যেকটা থানা লেভেলে হওয়া উচিত বলে মনে করি। কারণ স্কুল এমনি তো থানা লেভেলে যেমন সরকারি স্কুল আছে, একটা যে কোনো একটা থানার স্কুলকে যদি ক্রীড়া শিক্ষা স্কুল তৈরি করতো একটা স্কুল, এখানে শুধু স্পোর্টসের যারা হবে এবং পাশাপাশি পড়াশোনা করানো হবে, বিকেএসপির মতো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মতো এরকম করা হলে ডেফিনেটলি আমার মনে হয় যে আমরাও সেই প্রত্যাশাই করি। এবার একটু আপনার জায়গায় আসবো, এক ব্যক্তি আপনি আজকের যে অবস্থানে, কায়সার হামিদ বললে এক নামে সবাই চেনেন, এই যে আজকের কায়সার হামিদ শুরুটা কিভাবে করেছিলেন, কিভাবে আপনি ফুটবলার হয়ে এই জায়গাটায় এসেছেন? আমরা যখন পাকিস্তান থেকে আসলাম, আমি তো ছোট, আসার পরে এখানে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি হয়েছিলাম। তো যে সব স্কুলের সামনে কিন্তু মাঠ নেই, আমার ভাগ্যটা ভালো ছিল যে আব্বা আর্মি অফিসার, সেই সুবাদে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছি। ক্যান্টনমেন্ট কলেজের 2টা বিশাল মাঠ ছিল খেলার, এবং আমরা যে ডিউএইচএস থাকতাম ওই ক্যান্টনমেন্ট এলাকায় কিন্তু অনেক মাঠ ছিল, খেলার সুযোগ আছে, এটা সবাই তো সুযোগ পায় না। শহরে অনেক স্কুল আছে দেখবেন যে এগুলি শুধু বিল্ডিংয়ের উপরে, শুধু বিল্ডিং, কোনো মাঠ নেই। তো আমি যে মাঠে খেলাধুলা শিখেছি, ডিউএইচএস মাঠে বলেন বা আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের মাঠ থেকে আমার হাতে করি, তো সেই সময় কিন্তু আমি ফুটবল ক্রিকেট দুটোটাই খেলতাম। দুটোটাই আমি সেকেন্ড ডিভিশন, আমি বলি 80-81 ওই টাইমে, 79-80-81 ওই সময় মানে ক্রিকেটও খেলতাম সেকেন্ড ডিভিশনে ক্যান্টোনিয়ানে, এবং ফুটবল খেলেছি কামাল স্পোর্টিংয়ে, একই মানে সেকেন্ড ডিভিশনে খেলতাম। কিন্তু যেহেতু ফুটবল পপুলার ছিল বাংলাদেশে, ওই সময় ক্রিকেট কেউ দেখতো না বা ক্রিকেটারদের কেউ চিনতো না, আমি ফুটবলের দিকে ঝুঁকে গিয়েছি। এখন কি আপনার কাছে আফসোস মনে হয় কিনা যে আমি ক্রিকেট খেললে হয়তো এরকম কোনো কিছু? আফসোস মনে হয় না, আমি ক্রিকেট খুব ভালো খেলতাম ক্যান্টোনিয়ানে। আমি আপনি যেহেতু সেকেন্ড ডিভিশনে আমি ব্যাটসম্যান বোলার দুটোটাই আমি ছিলাম, আমি ভালো খেলতাম ক্রিকেট। কিন্তু আমি বললাম না, ক্রিকেটের সেরকম পপুলারিটি ছিল না, ক্রিকেট ওই খেলা দেখতে লোক তো যেতই না ওই সময়। আমি আপনার ওই সময় ইতিহাস যদি ঘাটেন, ক্রিকেটারদের কেউ চিনতো না ওই সময়। ওই সময় ফুটবলার যে পপুলার ছিল, মানে এখন সাকিব আল হাসান বা বলেন মাশরাফি বলেন, ওরা যেরকম পপুলার, আমরা সেই সময় এতটা পপুলার ছিলাম যে আমি কোথাও বেরোলে বা সাব্বির বা আসলাম ভাই বলেন, টপ যে সব প্লেয়াররা আছে, এরা বের হলে মানুষ যেরকম ঘিরে ধরতো, নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হতো। মানে আমরা ফুটবলার অনেক পপুলার ছিল এবং মানুষ ফুটবলারদের চিনত। আপনি ক্রিকেটও খেলেছেন সেকেন্ড ডিভিশনে, সেই বিষয়গুলো বলছিলেন। আমি আসলে ওইখানে যেখানে শেষ করলাম সেখানে হলো দ্বিতীয় বিভাগে যখন খেলতাম সেই 80-81 দিকে, তখন আদমজি ক্যান্টনমেন্টে মাঠে আমরা প্র্যাকটিস করতাম বিকালবেলা।
আবার মাঝে মাঝে আশেপাশে যেসব কলেজগুলি ছিল, তিতুমির কলেজের মাঠে দেখতাম যে কানন টানানোরা ওই কলেজের মাঠে প্র্যাকটিস করতো। আর প্রিন্স ছিল আরেকজন আমাদের কর্মকর্তা, মডার্ন কর্মকর্তা এখনো, ওরা ফুটবল খেলতো। তো ওইখানে একটা গ্রুপ ফুটবল খেলতো। মহাখালীতে একটা স্কুল ছিল, তাই আমরা মাঝে মাঝে একজনের সাথে একজন প্রীতি ম্যাচগুলি খেলতাম এবং প্লেয়াররা চিনতাম। তো অনেক সময় ঢাকার বাইরে বিভিন্ন টুর্নামেন্টে আমরা টিম করতাম, আমরা সবাই মিলে আমরা টিম করে আমরা পিকনিকের মতো আমরা ইয়ে করতাম। তো একটা ঘটনা, এক সময় টাঙ্গাইলে ডিসি কাপে আমরা এরকম নাম ইয়ে করলাম, টিমের নাম দিলাম, একটা নাম দিয়ে আমরা সব, আমি, আমার ছোটো ভাই সোহেল, ববি, এরপরে ওইখানে কানন, প্রিন্স আর বজলুল একটা প্লেয়ার ছিল, এই সবাই মানে দুই কলেজ মিলে, আদমদী এবং তিতুমির মিলে আমরা একটা টিম করে পিকনিকের মতো যে চল খেলতে যাই। তো গিয়ে স্টেডিয়ামে গিয়ে দেখি যে একদম পুরো আমাদের এগেনস্টে ন্যাশনাল টিম। প্রথম ম্যাচ আমরা কীভাবে যেন জিতছিলাম, কোয়ার্টার ফাইনাল ডাইরেক্ট। আর সেমিফাইনালে পড়ছে, সেমিফাইনালে তখনকার সময়ে ন্যাশনাল টিম মানে নান্নু, মঞ্জু ভাই থেকে শুরু করে গাফফার ভাই, আরও যারা যারা ছিল সিনিয়র ওখানে, ওই সময় তৎকালীন সময় ন্যাশনাল টিম দেখা তো আমরা ঘাবড়াই গেছি, বাবারে ন্যাশনাল টিমের এগেনস্টে আমরা কী খেলবো। গোলকিপার ছিল মনে হয় মঈন ভাই, এরকম সব ন্যাশনাল প্লেয়ার। তো যাক, যথারীতি খেলা শুরু হইলো। হঠাৎ করে ওই সময় পায়ের খুব জোর ছিল, মানে আমি দূর থেকে আচমকা শট মারতে পারতাম। তো এটা তো আর ওই এগেনস্ট টিমের গোলকিপার যে ছিল, ন্যাশনাল গোলকিপার মহিন ভাই, হে তো আর জানেন, আমরা তো পোলা পাইনি, তারই মুছে উঠে না এই সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষা মাত্র দিছি। তা আমি মানে প্রায় মিডফিল্ড থেকে 40 গজ থেকে একটা ফ্রি কিক পাইলাম, মারলাম, গোল হয়ে গেল। আর তো সবাই অবাক, কিরে মানে ন্যাশনাল টিমের আনলাম, ডিসির টিম, এটা যদি হাইরা যায় একেবারে, এটা তো তার তো মান সম্মান শেষ, এখন তো ফাইনালের লোকই হবে না। এরা কোন টিম পোলাপাইনের মানুষ, মানে একদম আমরা বাচ্চা, মানে ধরেন ম্যাক্সিমাম তারই মুছে ওঠে নাই, খেলতাছি এরকম আর পরিশোধ করতে পারে না। পরে লাস্টে মানে রেফারি টাইনা 2-1 গোলে আমরা হেরেছিলাম। তো খেলা শেষে মঞ্জু ভাই আমরা ডাক দিছে, এই ছেলে এদিকে আসো। তা আমি সালাম, চিনো আমাকে? জি মঞ্জু ভাই চিনি, আমি তো আপনি খেলা দেখছি। নান্নু ভাই, নান্নু ভাই দুজনেই গেছিলো। হ্যাঁ, তুমি কোন টিমে খেলা? আমি না কোনো টিমে খেলি না। কয় তুমি রহমতগঞ্জে খেলবা, রহমতগঞ্জে আমাদের ডিফেন্ডার শট আছে, তুমি তো তোমার খেলা তো খুবই ভালো, তুমি এতদিন ট্রায়াল দাও নাই কেন? আমি কি ট্রায়াল দিছি, আমি তো সুযোগ পাইনি, বিভিন্ন টিমে ট্রায়াল দিছি। কেন তুমি ইয়েতে আসো, কালকে আসো। মানে ইমিডিয়েটলি 2-3 দিন পরে একটা খেলা ছিল, সেটা হলো সুপার লিগ শুরু হবে। আগে ছিল লিগের একটা খেলা শেষ হইতো, আর সুপার লিগে 8টা টিম, পরে গিয়ে চ্যাম্পিয়ন ইয়ে হইতো। লিগের আগে একটা এরকম একটা ইয়ে ফরমেশন ছিল আর কি, যে এরকম। তো লিগের খেলাটা শেষ হয়েছে, সুপার লিগের খেলা শুরু হবে। তো সুপার লিগের খেলা শুরু হবে, আমি তো রহমতগঞ্জের কথা শুনে মানে আমার তো নার্ভাস হয়ে গেল। মানে ওই সময় তো ধরেন মোহামেডান নাভানি, এরপরে ব্রাদার্স রহমতগঞ্জ ওয়াজ টপ টিম, মানে এদের মধ্যে ফাইট হইতো, 3rd পজিশনের ফাইট হইতো এরকম, মানে টপ টিম। এখানে নানজু মঞ্জু ভাই মোহামেডান নাভানির পরে যখন রিটায়ার্ড, শেষের দিকে ওনারা দুজন গিয়ে রহমতগঞ্জ টিমে খেলেছে এবং সেই টিমটা তত্ত্বাবধানে ছিল। পরে আমাকে ডাক দিয়ে বলো এরকম, তখন আমি বললাম আমি খেলবো এরকম, হ্যাঁ তোমার এখানে খেলতে হবে, আমাদের ইয়ে নেই। তাই প্রথমে বিশ্বাস করতে পারিনি নিজেকে। এর মধ্যে আন্ডার 18-এর একটা প্রোগ্রাম ছিল, যেটা হলো ক্রীড়া পরিষদের আন্ডারে। তখন আন্ডার 18-এরও আমার আব্বা ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়েতে, এনএসসির, যেটা এখন এনএসসি, যেটা আগে এনএসসিবি ছিল, ভাইস চেয়ারম্যান, ওনাদের আন্ডারে আন্ডার 18 হইতো। তো আমরা আন্ডার 18-ও আমরা প্র্যাকটিসে সেখানে পার্টিসিপেট করতাম। তো বিকালবেলা এখন প্র্যাকটিস করে বেরোচ্ছি, তো মঞ্জু ভাই হঠাৎ করে, ওই সময় তো আগে তো ফোন টোন ছিল না, তোমারও তো আমি খুঁজতেছি পাচ্ছি না, আজকে সন্ধ্যায় তো খেলা আছে। মানে যেদিন আমাকে ধরছে বিকালে স্টেডিয়ামে, বলছে আজকে সন্ধ্যায় খেলা আছে। তো আমি বলি মঞ্জু ভাই তাহলে কী করতে হবো? তোমার তাড়াতাড়ি ছবি আছে? আমি ছবি আছে একটা পাওয়া যাবে, ছবি লাগবে না, তাড়াতাড়ি চলো। ওই সময় রেজিস্ট্রেশন করলো আমার, বিকালবেলা সন্ধ্যা 7টায় খেলা। তো 5টা 5:30 দিকে আমরা মাঠ ছেড়ে দিতাম, মাঠ আবার পরিষ্কার করে, কারণ 1st ডিভিশনে খেলা থাকতো, আমরা ওই মাঠে প্র্যাকটিস করতাম আন্ডার 18। তো তুমি কি খেলছো নাকি? তা আমি আর কিছু বলি না, না আমি প্র্যাকটিস করি নাই, আমি আজকে রেস্টে ছিলাম। খেলতে পারবো তো শার্টটা? মানে আমি কোনো প্লেয়ারে চিনি না কোনো টিমে। এই ফার্স্ট হঠাৎ করে মঞ্জু ভাই বলে 7টার সময় খেলা, কিন্তু খেলতে হইব। উনি আমাকে রেজিস্ট্রেশন করায় তারপরে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে বলছে এই হলো কায়সার হামিদ আজকে খেলবে রাইট ব্যাকে। তো সব অবাক হয়ে গেছে, এর কই থেকে ধরে লেগেছস? মানে ওটা সব ঢাকাইয়া, তো ঢাকাইয়া কুটির মতো কথা, আর কথা তো গালি আছেই। এর ধরেন আমি টিভি যেহেতু শো, আমি গালিগুলি দিতে পারতেছি না। ওরা আর কোথায় মঞ্জু ধরে লেগেছস, কি খেলবো? আমি তো কথাই বুঝতেছি না, আরে কি রে। তো আমি একটা প্লেয়ারের চিনতাম, বাতন ভাই। বাতন ভাই কি বারে গালাগালি কারা দিচ্ছে? চুপচাপ তুই তোর যে খেলা আছে, কারণ বাতন ভাই দেখছে আমি কিরম খেলি, তোর যে স্বাভাবিক খেলা আছে ওইটা খালি খেলে যা, আর কোনো ইয়ে করিস না।
আমি এখন চিনি না কাউরে, আপনি তুই তুই খালি মানে ও জানে যে আমি খুব টাফ খেলতাম এবং আমার এরকম ডিফেন্ডার হিসেবে খুব রাখো, তুই খালি খেলা যা। পরে ওই যে রহমতগঞ্জে আমি সুযোগ পাইলাম, আমি রাইট ব্যাকে, পরে ব্রাদার্সের সাথে প্রথম খেলা সুপার লিগে শুরু হয়েছে। পরে লেফট আউটে ছিল ওদের আনসার নামে এক প্লেয়ার। পরে আমার চার্জটা খুব ইয়ে ছিল, ফাউল করতাম না, বাট উইথ দ্য বল আমার চার্জিং খুব টাফ ছিল। পরে এমন চার্জ করলাম, আনসার তো মানে এক পায়ে ব্যথা পায়ে উড়ে গেল। আরেকটা প্লেয়ার সবাই মানে আমরা তো বিভিন্ন খ্যাপে ট্যাপে দেখতো, ভয়ে আর এখানে কেউ আসে নাই। মানে ওই যে আমি যে ঢুকলাম রহমতগঞ্জে, মানে ওইখানে ওইটাই আমার স্টার্টিং, আর কেউ পিছনে ফিরে তাকাতে হয়নি। ওই রহমতগঞ্জে আমি একবার ইন হলাম, আর তখন থেকে আমি রেগুলার। রহমতগঞ্জ তো আসলে খেলোয়াড় তৈরির একটা, হ্যাঁ তৈরির একটা ইয়ে ছিল, অনেক ক্লাব ছিল যারা রহমতগঞ্জ, বাড়ি, তারপরে ভিক্টোরিয়া, এইসব ইয়ে থেকে খেলোয়াড় মানে খুব ইয়ে হইতো, তৈরি হইতো। এবং তারা এরপরে মোহামেডানে কিভাবে আসলেন, যুক্ত হলেন? এরপরে তো ওইখান থেকে আমি রহমতগঞ্জে যখন খেললাম, রহমতগঞ্জ থেকে পরের বছর খুব ভালো অ্যামাউন্ট পাইলাম আমি, 50,000 টাকা সেই 83-তে। ওই সময় 50,000 টাকা অনেক টাকা। বিজেএমসিতে খেললাম, তারপর খেলার পরে আমাকে তো মোহামেডানও ডাকতেছে, আবহানি ডাকতেছে। আমি বললাম না, তাহলে রহমতগঞ্জে আরেক বছর খেলি। তো আমার 84-এ আমার, কারণ ওই সময় ভালো ভালো প্লেয়াররা খেলতো। ওই সময় আজমত ভাই, ইউসুফ ভাই, এরপরে মানে টপ ন্যাশনাল প্লেয়ারদের বিট করে আমার যে নতুন একটা প্লেয়ার নাম আমি যে স্থান করে নিব, এটা কিন্তু খুব টাফ ছিল মোহামেডান আবাহনীতে। কারণ একটা ইয়াং প্লেয়ার মোহামেডান আবাহনীতে খেলা মানে বিশাল ব্যাপার। গ্যালারি থেকে যেভাবে গালি দিত পাবলিক, যদি একটু মিস করতো কেউ বা কোনো গোল খাওয়াইতো বা একটু খারাপ খেলতো, মানে ওই কোচের প্লেয়ার চেঞ্জ করতে হইতো না, ওই দর্শকের গালির চড়ে ওই প্লেয়ার মানে ওরে বাই করে দিতে হইতো, এরকম অবস্থা ছিল। সেই ম্যাচে কি জিতেছিলেন? তো হ্যাঁ, ওই ম্যাচে আমরা ব্রাদার্সের সাথে খেলায় আমরা 2-1 জিতছিলাম, এবং ওই বছর থার্ড পজিশন ছিল রহমতগঞ্জে। তো ওই সময় তো রেগুলার। তারপরে পরের বছর বিজেএমসি, তারপরের বছর তো রহমতগঞ্জে আমি যখন খেললাম, তখন ফার্স্ট সাব গেমস যখন হইলো নেপালে, তো আই গট চান্স ইন ন্যাশনাল টিম। ওই সময় আর কি, ওই সময় ন্যাশনাল টিমে আমি সুযোগ পাই ফার্স্ট সাব গেমসে খেলার। এবং পরের বছর আমাকে না, ওটা হলো 84-এ 84-তে আমি ফার্স্ট ইন হইলাম ন্যাশনাল টিমে। আচ্ছা আচ্ছা। মানে আমি মোহামেডান আবাহনীর মতো টপ টিমে যাওয়ার আগে রহমতগঞ্জ থেকে আমি মানে ভালো পারফরমেন্স দেখে আমাকে নিল। ওইখান থেকে খেলা শুরু করলাম ন্যাশনাল টিমে। তারপরে তো পরের বছর বিশ্বকাপ বাছাই পর্ব আমার মনে আছে, বাছাই পর্বে আমি ইন্দোনেশিয়ার সাথে খেলা, আই স্কোর 1 গোল এবং চুন্নু ভাই 1 গোল দিলাম। এই 2 এবং ইন্দোনেশিয়া প্রথমে একটা গোল দিয়েছিল, এই 2-1-এ আমরা কিন্তু ইন্দোনেশিয়াকে হারাই। প্রথম অভিজ্ঞতা আমার বিদেশি মানে টিমের এগেনস্টে। এবং নেমেই আমি প্রথমে আমরা গোল খেলাম, পরে আমি শোধ করছি গোলটা হেডে, পরে চুন্নুবাড়ির গোলে আমরা জিতি আর কি। তো এইটা হলো কিছু কিছু স্মৃতি আমি আপনাকে বলছি, যে এই ফার্স্ট সাব গেমস খেলার পরে, ন্যাশনাল টিমে খেলার পরে ঢাকা মাঠে উঠেছিল আমার প্রথম খেলা ইন্দোনেশিয়ার এগেনস্টে অন বিহাফ অফ ন্যাশনাল টিম। এইভাবে আমি আমার স্টার্টিংটা আমি বলছি। মোহামেডানের যুক্ত হওয়াটা একটু মনে হয় মিসিং হয়ে গেল। তারপরে না, ওই ন্যাশনাল টিমের থেকে তো মোহামেডান চলে আসলাম আমি 85-এ মোহামেডান যখন আসলাম, তখন আমাদের টিম টপ পজিশনে ছিল। মানে এটা একটা স্যাড ঘটনাই, আমি যখন প্রথমে আসছি মোহামেডান টিম ওয়াজ লিডিং, এবং ওই 85-এ আমরা আবাহনীকে 2বার হারাইছি। তখন মনু খেলতো, আরও সেও গোল দিল, হঠাৎ করে সুপার স্টার হয়ে গেল মনু। 84-এ মনু করে ইয়ে হতো, জোসি খেলতো এক পাশে। তো ওই সময় 2টা খেলায় জেতার পরে সুপার লিগের একটা খেলা, তখন আমার মোহামেডান আবাহনী খেলা, আমার এই যে এখনো দাগ আছে আমার চোখে। তো আরামবাগের সাথে খেলা, আরামবাগের সাথে আমরা ড্র হইলেই চ্যাম্পিয়ন। তখন তো ছাড়াছাড়ির কোনো ইয়ে নাই, ড্র হলে খুব টাফ খেলা হইতো। তো আমারে কোচ বললো যে তোমার ব্যথা, তুমি বাদ দাও, আজকে ম্যাচে আরামবাগের খেলা, এটা তো এমনি জিতমু, আর কি খেলা। তো আমি বললাম না, আমি খেলতে পারবো বস, আমার রাখেন 18 জনে, কারণ ফট করে যদি নামাই দেন পুরো সিজনটা খেললাম। তো সবাই বলতেছিল না কাছে আমি থাক, অসুবিধা নেই, খেলতে পারবে। তো ওই সময় আলিম আম্বাই ছিল কোচ, তো বলছে না না, আলিম আম্বাই না এনায়েত ভাই কি জানি ছিল, আমার ঠিক স্মরণে পড়ছে না। তো বলো যে আরে দূর, আরামবাগের টিম হলো নাকি, এটা তো এমনি। তখন জাস্ট হলে আবাহনীর হারাইছি 2বার, এটা তো কোনো টিমই না। ওই ম্যাচে কিন্তু আমরা 2-1-এ হারি আরামবাগের এগেন্স্টে। হেরে 2 পয়েন্ট লস হইল, 2 পয়েন্ট লস হলে আবাহনী আবার 1 পয়েন্ট বেশি চলে গেল। তারপরে ওই বছর আমরা চ্যাম্পিয়নশিপ হারাই শুধু একটা লসের কারণে। তো পরে 86-এ আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হইলাম, 87-এ আনবিটেন চ্যাম্পিয়ন হইলাম, 88-এ আনবিটেন চ্যাম্পিয়ন, পরপর 3বার হইলাম। কিন্তু ওইটা 85-এ যদি জিততাম তাহলে পরপর 4বার হইতে পারতাম। আমাদের মানে এটা একটা স্যাড ঘটনা। আমি প্রথম মোহামেডানে এসে মানে অল্পের জন্য আমরা চ্যাম্পিয়নশিপ মিস করেছেন। একটু আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে কোচের তো বিশাল একটা ভূমিকা থাকে যে কোনো খেলায়,
তো মনস্তাত্ত্বিক বলি বা নিজেকে একটা দৃঢ় অবস্থানে রাখার বিষয়, আপনারা নাসির এজাজের মতো একজন কোচকে আপনারা পেয়েছেন, এছাড়া আরও বেশ কিছু কোচকে পেয়েছেন, এবং এখনকার যিনি কোচ রয়েছেন একটু বিশেষ করে হেভেল কাভেরার যিনি রয়েছেন, তো আপনার কাছে যত দিন যাচ্ছে নতুন নতুন ট্যাকটিক্স আসতেছে। আমরা খেলতাম ওই সময় ধরেন 4-2-4, 4-4-3-তে বেশি খেলতাম, 4-4-3-তে বেশি খেলতাম, 4-4-2। এখন তো অনেক রকম ফরমেশন আসছে, বিভিন্ন টিম উপরে নির্ভর, কোচের এখন দায়িত্ব অনেক। আগে তো মনে করেন একটা টিম সিলেকশনে নট অনলি কোচ, এই কর্মকর্তাটা সবাই জড়িত থাকতো যে একটা ইয়ে। কিন্তু এখন কিন্তু সিঙ্গেল মানে যে কোচের দায়িত্বে থাকে, দেখা গেছে যে সে সম্পূর্ণ দায়িত্বে, তার উপরে মানে কেউ কথা বলতে পারে না, সেই হয়তো টিমটা বাছাই করে। এখন এক একটা কোচের টেকনিক একরকম থাকে, একটা টিমের এগেনস্টে কীভাবে খেলবে এটার একটা টেকনিকটা থাকে, এটা নির্ভর করে সম্পূর্ণ কোচের উপর। আপনার আজকের কায়সার হামিদ হয়ে ওঠার পেছনে নাসির এজাজের ভূমিকাটা কেমন আপনার কাছে? আমি নাসির এজাজি আসি ওই সময় যে উনি কোচ হিসেবে যখন আসলেন, তখন কিন্তু সে ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, রানিং প্লেয়ার ছিল ইরানের। তো আসার পরে ওই বছর সে রিটায়ার্ড করছে এবং মোহামেডানে যোগ দেয়, এবং সে গোলকিপার কাম প্লেয়ার হিসেবে যোগ দেয়। তো সে আসার পরে সে কাননে খেলা দেখলো, কাননে বললো যে না, কানন ইজ ভেরি গুড গোলকিপার। কারণ আমরা যে ডিফেন্ডার ছিলাম সেই সময়, যে মোহামেডানের যে ডিফেন্স লাইন ছিল, মানে এত শক্ত ডিফেন্স লাইন যে গোলকিপার মানে কানন হয়তো বলই ধরতো, হয়তো ব্যাক পাস 2-4-5টা বলই ধরতো, মানে এরকম। এছাড়া তো সেই বলই ফেস করতো না, মানে গোলকিপার এত রিল্যাক্স থাকতো। আমাদের মানে বরাবরই মোহামেডানের কিন্তু ডিফেন্স লাইন সবসময় খুব ভালো ছিল। সামনে তো চীনের প্রাচীর দাঁড়ানো। হ্যাঁ, আমি ছিলাম, মানে আমার সাথে খেলছে অনেকে। সেই সময় প্রথমে এসে পেয়েছে রঞ্জিতকে, হ্যাঁ, তারপরে আমার সাথে রেহান খেলছে, জুয়েল রানা খেলছে, মন্টু খেলছে এক সময়, তারপরে অনেক ডিফেন্ডারে খেলে গেছে আমার সাথে। কিন্তু আমি সবসময় লাস্ট ডিফেন্ডার। আমি একবারে যখন আমি 84-এ ন্যাশনাল টিমে ঢুকলাম, 85-এ আসলাম মোহামেডান টিমে, তারপর অনওয়ার্ডস আমার এই 11-12 বছর মানে একটানা আমি খেলেছি ডিফেন্ডার হিসাবে। কিন্তু আমার সাথে অনেক ডিফেন্ডার হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু আমি বলবো যে আমাদের ডিফেন্ডার অনেক ভালো ছিল। তো নাসির এজাজি ওর খেলা দেখে বললো যে আমার দরকার নাই, মানে ইউ আর গুড গোলকিপার, তুমি খেলো। তো নাসির এজাজি কোচিং সেন্টারে দেখতো। ওই সময় দেখছি যে তার যে কোচিং যে স্টাইল এবং তার যে ফরমেশন খেলা, মানে এখনকার কোচের থেকে খুব একটা কম না। তার যে চিন্তাধারা, তার যে তার ট্রেনিং যেই ক্যাপাসিটিটা, হ্যাঁ ক্যাপাসিটি খুবই ভালো ছিল তার, মানে সেই সময়ের কথা বলছি। তারপরে উনি কিন্তু ম্যাচ খেলেছে একবার, কারণ আহত হয়েছিল মোহামেডান আবাহনী খেলায়, সে কিন্তু নিজেই নামছে সে গোলকিপার হিসাবে। সে কয়েকটা ম্যাচ মনে হয় খেলেছিল আর কি। তো ট্রেনিংটা খুব ভালো ছিল। আচ্ছা, অসাধারণ। এবার একটু জানতে চাইবো আপনার মজার কিছু অভিজ্ঞতার জায়গা, বিশেষ করে আপনি দেশের বাইরে অনেক জায়গায় খেলেছেন, আপনি বলেছেন দু একটি আমাদের সাথে শেয়ারও করেছেন। বিদেশে প্লেয়ার বা ওই জায়গায় কোনো মজার কোনো স্মৃতি রয়েছে কিনা? মজার স্মৃতি তো অনেক আছে। মাঠে অনেক সময় অনেক দুষ্টামি ফাজলামি করতাম। যদি আমার দর্শকদের উদ্দেশ্যে, একবার মোহামেডান আবাহনী খেলা, তো ডিফেন্ডার আমার সাথে ছিল জুয়েল রানা, আচ্ছা আচ্ছা, তারপরে রিয়াজ মনে ছিল এরকম। তো আহমেদ নামে একটা প্লেয়ার ছিল, আহমেদ, সে হলো আবাহনীর স্ট্রাইকারে ছিল, কিন্তু সেও মানে প্রায় বেশ লম্বা আর কি, 6 ফুট বা 5'11" হবে। খুব টাফ প্লেয়ার ছিল, ঢাকাই প্লেয়ার, আর খুব মারতো। 6 ফিট মানে প্রায় 6 ফিট, তার 5'11" বা 6 ফিট হাইট এরকম, টল প্লেয়ার আর কি। কিন্তু খুব মারুয়া, মানে ঘাউরা প্লেয়ার ছিল, মানে কিছু থাকে না স্ট্রাইকার এই মারা এরকম করে, মানে এই ধরনের প্লেয়ার ছিল। তো এখানে আমার জুয়েল রানা আর বলতেছে, ভাই আমি তো, আমার খালি মারতেছে কোনি, আমি তো পারতাছি না এরকম। আমি কি, তুমি এক কাজ করো, ওর চেনটা যদি খাইয়ে দিতে পারো, আবার গোল্ডেন একটা চেন পরা ছিল, কই ভাই আমি তো রেড কার্ড খাবো পরে, কেমনে টান দিব। তাই আমি ঠিক আছে, একটা কর্নার আবার এর মধ্যে পাইছে আবাহনী। আচ্ছা, তাই আমি কর্নার পাইছি, আমি কই তুমি এক কাজ করো, আমার তো আসলাম ভাইটা গার্ড দেওয়ার কথা, তুমি আসলাম ভাই যেন হেড দিতে না পারো, তুমি আসলাম ভাইয়ের সাথে যাও, আমি এটারে ট্রিটমেন্টটা আমি দিতেছি, দেখি এটা চেন খাইতে পারিনি, চেনটা খাইলে ওর খেলা শেষ, মানে এরকম। তো ঠিকই সে যখন কর্নারে পাইলো, যখন কর্নারে করলো, আমার টার্গেট হলো ওর চেন খারাপ, তো চেনটা শার্ট করে ছিঁড়ে ফেলাই দিছি আর কি, ওই মাঠে কোথায় পড়ে গেছে। তো তখনও সে জানে না, চেইন খুলে পড়ে গেছে, খেলা চলতেছে। কিছুক্ষণ পরে কইলে, আহমেদ তোর তো গোল্ড চেন দেখছিলাম, আরে এটা আমার ভিআর চেন, এটা কোথায় গেল? আমি দেখছি এখানে কোথায় পড়ছে, ছিঁড়ে গেছে। ও তো চেন খুঁজবো না খেলবো, ওর কিন্তু ওখানে খেলা শেষ। খেলার মাঝখানে আপনি বলছেন? হ্যাঁ, খেলার মাঝখানে তাকে খেলার মাঝখানে ওর চেন, মানে ফার্স্ট হাফেই আমি চেন ছিঁড়ে ফেলাই দিছি। এখন ওর তো খেলা শেষ, পরে তো ফার্স্ট হাফে ওরে বসাই দিল, এরপরে আর খেলবো কি বেচারা, মানে এরকম অনেক ঘটনা আছে যে
এরকম। এখন ক্রিকেটে যা হয় আর কি, দর্শক গ্যালারি থেকে মজার মজার কিছু স্লেজিং করেন এবং খেলোয়াড়রাও মাঠে দাঁড়িয়ে স্লেজিং করেন, এরকম আরো অনেক ঘটনা। একবার দেখলাম একটা ছুরি নিয়ে ঢুকছে মিরপুর স্টেডিয়ামে, কারে মারার জন্য ঢুকছে কি না, একটা ছুরি নিয়ে। পরে আমি আর এমেকা ছুরি নিয়ে একদম কারা জানি পরে এটা খেলোয়াড় না দর্শক না দর্শক গ্যালারি থেকে ছুরি নিয়ে, পরে ওটা ধরে দিলাম, ধরে এসে আবার গ্যালারির কাছে গেল, পুলিশ তাকে ধরলো। এরপর আর এরকম মজার মজার অনেক ঘটনা আছে, যে ঘটনা বল যে এরকম স্টেডিয়ামে হইতো অনেক অনেক ইয়ে। তো একবার আমার ছোট ভাই বাড়িতে খেলে, সে ডি বক্সের বাইরে থেকে একটা শুট দিয়ে গোল দিয়ে দিছিল। আচ্ছা, হ্যাঁ, সবাই আমার দোষারোপ করতেছে, বাড়ি তখন ড্র হয়েছিল খেলাটা, যে এই ভাইরে ছেড়ে দিছো। আমি কি বেটা ডিয়ের বাইরে থেকে গোল দিছে, শুট করছে, কানন গোল নিয়ে নিছে, আমি কি করব। এরকম মজার বহুত ঘটনা আছে। আসলে তারা আমি ছাড়ি নাই, সে ডিয়ের বাইরে থেকে এমন একটা শুট করছে, মানে তার বাম পায়ে খুব শুটিং ভালো ছিল। আমার ছোট ভাই ববির মারা গেছে, আল্লাহ, মানে তার ক্যান্সার হয়েছে এই গত 2 বছর আগে মারা গেছে। কিন্তু ক্যান্সারে মৃত্যু, আল্লাহ তাকে বেশ নসিব করুক। খুব ভালো প্লেয়ার ছিল, তার পায়ে ব্যথা খাওয়ার পরে কন্টিনিউ করতে পারেনি। কিন্তু ওই তার গোলে কিন্তু সেদিন আমরা মডার্ন পয়েন্ট লস করেছিল। এই যে আপনি তো দীর্ঘদিন টানা খেলেছেন, অর্থাৎ যদি বলি যে জাতীয় দলে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, ইন্টারন্যাশনালে বিভিন্ন জায়গায় গিয়ে খেলেছেন, অর্থাৎ যদি বলি 82 থেকে টানা আপনি 97 পর্যন্ত খেলেছেন, এবং আমি যদ্দূর জানি যে আপনি এর মধ্যে ইনজুরিতে খুব একটা পড়েননি। না, আমি আসলে আমার একটা লাক ভালো, এদিক দিয়ে লাক ভালো যে আমার কিন্তু ইনজুরি লেগে কোনো ইনজুরি নাই। আমার যত ইনজুরি হয়েছে হয়তো কারো মাথা লাগছে, ঠোঁট কাটছে, সিভিয়ার কিছু না। আমার এই যে এখানে বাড়ি খাইছি আমি, এদিকে হয়তো টুকটাক কাটছে, কিন্তু আমার ফেস ইনজুরি আছে, বাট আমার লেগ কোনো ইনজুরি নাই। এবং আমার একটু মনে আছে একটা দুঃখজনক ঘটনা, 85-এ সাব গেমসে আমরা মালদ্বীপে 8 গোলে হারাইলাম, 8-0। তো ওইখানে আমি 2 গোল, মানে আমি ডিফেন্স থেকে নিয়ে একটা হেডে গোল দিচ্ছি, ডিফেন্স থেকে উঠে আবার একটা কিক করছি, গোল হয়েছে। আমার নিজেরই 2 গোল ইন্টারন্যাশনাল। তো আমি চিন্তা করছি, আমি ভাই একটা গোল দিলে একটা রেকর্ড হয়ে যাবে, যে ডিফেন্সের প্লেয়ার হিসেবে যে হ্যাটট্রিক করার জন্য একটা সুযোগ। তো আমি খুব চেষ্টা করছি লাস্টে 10-15 মিনিটে একটা গোল দিই, লাস্টের দিয়ে ঘটনা। পরে একটা সুযোগ পাইলাম, মানে বলটা আগায় গিয়ে আমি যে শ্যুট করবো, কিন্তু মালদ্বীপের একটা প্লেয়ার ছিল খুব লিলেন্থিন, শুকুর নাম, সে করলো কি সাইড থেকে আইসা বলটা টোকা দিছে, টোকা দিয়া সে আর পাটা সরায় নেই। ফলে আমার পায়ে এত জোর ছিল, মানে ওর পুরা সিংবনের মধ্যে হিট হইল। হিট হওয়ার পরে ওর পুরা সিংবনটা ভেঙে গেল একদম স্পটে, মানে বলে লাগে নাই, পুরা শ্যুটটা আমার তার সিংবনে লাগছে, একদম ভেঙে গেছে, মানে 2 টুকরো হয়ে গেছে একদম। পরে পঙ্গু হাসপাতালে বললো, ভাই এটা কি মানে গাড়ি গেছে না, তারপরে কয় না খেলার মাঠে। ডাক্তার অবাক হয়ে গেছে যে হ্যাঁ এত জোরে মারলো কে। পরে আমার না ওর বাপরে উনি মারছে এরকম। পরে ছেলেটার জন্য খুব ভালো, সে কিন্তু 1 মাস ভুগছে, সে পঙ্গু হাসপাতালে ছিল। এবং রেগুলার আমি যেতাম, আমি প্রতিদিন রাত্রে গিয়ে তাকে ওই স্টারের বিরিয়ানি খাওয়াইতাম তাকে। এই জায়গাটা একটু জানতে চাইবো, এই যে আপনি ইনজুরি মুক্ত ছিলেন, বহুকার সময় খেলেছেন, এখনকার যদি আমি জাতীয় দলের কথাই বলি, যে সেখানে ইনজুরির কারণে স্ট্রাইকাররা প্রায় ইনজুরিতে পড়ে থাকেন, তারা খেলতে পারেন না, তো সার্ভিস দিতে পারেন না জাতীয় দলে। তো তারা আসলে ইনজুরি মুক্ত থাকার জন্য তাদের কোনো পরামর্শ রয়েছে কিনা? আসলে ইনজুরি মুক্ত এটা লাকও ফেভার করা লাগে, যতই কথা বলেন। আমি যেটা বলবো যে আপনি খেলতে হবে, টাফ ফুটবল খেলতে হবে। আপনি যে লুজ ফুটবল খেলেন তাহলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট টাফ ফুটবল খেললে এরকম। আমার লাইফে কোনো ইয়েলো বা রেড কার্ড নাই, বাট আই প্লে ভেরি টাফ ফুটবল। আমি বলে সবসময় অন দ্য বলের উপরে চার্জ রাখতাম সবসময়, যে আমার ফাউল হইতো না। বিদেশি রেফারিরা আসছে এখানে, থাইল্যান্ডের রেফারি আসছে, আমি কিন্তু অনেক স্লাইডিং করতাম, করতাম। তো অনেকে বলছে না আপনার ফাউল ধরবে, কিন্তু এরকম দেখলাম যে না, ওইসব রেফারিও যখন আমি বল ক্লিয়ার করতাম, কিন্তু আমি যদি বলটা উইন করতে না পারি, আমি যে কোনো চার্জ যদি অন দ্য বলের উপরে না করি, তা অপোনেন্টের পায়ে লাগলে এটা কিন্তু ইয়েলো কার্ড বা রেড কার্ড হবে। কাজে আমার ফাইনালে যাওয়ার আগে আমার চিন্তা করতে হবে যে আই হ্যাভ টু উইন দ্য বল, আমার বল যেভাবে হোক ক্লিয়ার করতে হবে, বলটা টাচ করতে হবে। তো এই জন্য আমার ইনজুরিটা কম হয়েছে। আমি হয়তো ফেয়ার ফুটবল খেলছি, আমার কিন্তু রাফ ফুটবল খেলিনি। তারপরে আমার সাথে একটু আগে যে বললাম যে একজনের পা ভাঙছে, এটা খুব খারাপ লাগছে। বেচারা লাইফে আর খেলতে পারে নাই। আমি মালদ্বীপে যখন গেছিলাম তার সাথে দেখা করছি, তার জন্য গিফট নিয়ে গেছিলাম। বলছে আসলে এটা সবাই তো আপনার মতো সেই চার্জ নিয়ে খেলতে পারেন না। হ্যাঁ, এরকম আমার সাথে লেগে অনেকের ইনজুরি হয়েছে খুব। আমার সাথে বাড়ি খেয়ে অনেক প্লেয়ারের অনেক ইনজুরি হয়েছে, পা ভাঙছে, হাঁটু ভাঙছে, কিন্তু আমার মানে এই ইনজুরিটা ছিল না, বা আমার ইনজুরি হয়নি। এবং আমি কন্টিনিউ, আমি যে ন্যাশনাল টিমে বা ক্লাব টিমে খেলেছি, কোনো ম্যাচ আমার গ্যাপ হয় নাই।
মানে ইনজুরির কারণে, জ্বরের কারণে, সর্দির কারণে বা অন্য কিছু অসুস্থতার কারণে যে একটা গ্যাপ দেয়। কারণ একটা প্লেয়ার কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউ খেলা খুব মুশকিল। একটা 2-4টা ম্যাচ খেললেই হয় জ্বর হবে, নালে পায়ে ব্যথা, নালে একটা কিছু 3-4 একটা ম্যাচ গ্যাপ দিতে হয়, আবার পরের ম্যাচে সে নামে। এটা বড় বড় টপ স্টাররাও দেখা গেছে এরকম। কিন্তু আমার লাক ফেভার করছে কি আমি কোনো সময় আমার লেগ ইনজুরিটা হয় নাই এবং আমি অলওয়েজ আমি সেফ ছিলাম বা এরকম। আমার ইনজুরি যা হয়েছে আরেকটা ছোট্ট বিষয় একটু জানতে ওই 85-এ বলছিলাম যে একটা খেলায় আমাকে নামায় নাই, জি ওইটা আমি খেলতে পারি, ওইটা তো কোচ নামায় না, এটা আমার করার কিছু না, আমি খেলতে পারতাম, আমি ফিটই ছিলাম। কিন্তু কোচ বলছে না এখানে খেলার দরকার নেই, আর আমার সাথে এমনি জিতবো, কারণ পরের ম্যাচ আছে ব্রাদার্সের সাথে, এটা দরকার। কিন্তু এই ম্যাচেই তো হারে বসে দিচ্ছে, যেটা আমরা চ্যাম্পিয়নশিপ হারাইলাম। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনি তো খেলাধুলা পরবর্তী সময় অবসরে গিয়ে আপনি রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং বর্তমানে জাকের পার্টির সাথে যুক্ত রয়েছেন, আপনি কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন এবং নির্বাচনও সম্ভবত করেছেন আপনি যদ্দূর, এবং নির্বাচনী অভিজ্ঞতাটা একটু এক বাক্যে জানতে চাইব। নির্বাচন আসলে যেমন জাকের পার্টি আসলে আমি আক্রোশী জাকের অনেক আগে থেকে, আমি প্রায় যখন আমি সেই কলেজ লাইফে পড়ি, মানে ক্যান্টনমেন্টে আদমজি ক্যান্টনমেন্টে যখন পড়তাম, তো ওইখানকার একজন টিচার যাইতো ইয়েতে, তো ওনার টিচারের ছেলেরাও যাইতো, আমার বন্ধু ছিল, এরা দরবারে যাওয়া আসা করতো আটরশি। তো তখন থেকে কিন্তু আটরশি যাওয়া আসা করি এবং পার্টি ঘোষণা হয়েছে তো অনেক পরে, সেটা তো মনে হয় 97 বা 2000-এর আগে, হ্যাঁ 97, 98 এই টাইমে পার্টি ঘোষণা হয়েছে। কিন্তু তার আগের থেকে আমি কিন্তু দরবার শিবে যাই, অর্থাৎ 82 থেকে। হ্যাঁ আমি 83 থেকে ফার্স্ট, 83 থেকে আমি দরবার শিবে যাই। তো পার্টি ঘোষণা হওয়ার পর থেকে আমি জাকের পার্টিতে আমি কাজ করে আসছি এবং ওই সময় নির্বাচনে, একাডেমি নির্বাচনে ঢাকা 5-এ কিন্তু খালেদা জিয়ার এগেনস্টে আমি নির্বাচন করেছি এবং ওই সময় খুব ডেঞ্জার পজিশনে পড়ে গেছিলাম, কারণ ছাত্রদলের ছেলেরা আমাকে অ্যাটাক করছিল ঢাকা ইউনিভার্সিটি মেরে ফেলার জন্য, সাঁতার কুলে আমাকে ঘেরাও দিছিল যে তুমি খালেদা জিয়ার এগেনস্টে কেন নির্বাচন করতেছো। তো ওই সময় তো খালেদা জিয়া বা কে যেই দাঁড়াইতো আমি নির্বাচন করেন, হুজুর পাক যখন হুকুম দিছে আমাকে যে নির্বাচন করেন বাবা, পার্টির প্রচার দরকার আছে। তো আপনি খেলার পাশাপাশি রাজনীতিটাকে কিভাবে সমন্বয় করতেন? খেলার পাশাপাশি রাজনীতি মানে সেরকমভাবে আমি রাজনীতিতে টাইম দিতাম না, আমার খেলার প্র্যাকটিসের পরে হয়তো আমি কিছু সময় দিতাম পার্টি অফিসে, সেভাবে আমি সমন্বয় ঘটিয়ে আমি ইয়ে করতাম। এখনকার রাজনীতি নিয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা এবং আমাদের এখনকার যে নির্বাচনী ব্যবস্থা যে অবস্থানের দিকে এগুচ্ছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? এটা নিয়ে আসলে বিরোধী দল একরকম বলে, বর্তমান ক্ষমতাশীল দল তারা একরকম বলছে, কারণ বিরোধী দল বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু সংবিধান হয়তো বলছে যে না, যেই দল ক্ষমতায় সেই দলের আন্ডারে নির্বাচন করতে হবে। এই ধরনের একটা ক্ল্যাশ তো আপনার লেগেই রয়েছে, এটা তো দিস ইজ ওপেন সিক্রেট। যে কারণে আমি বলবো যে এখন দুই পক্ষ থেকে দুই রকম বক্তব্য। এটা আমরা আসলে স্বাধীনতার পক্ষে সবসময় ছিলাম আগে থেকেই, যে স্বাধীনতা যুদ্ধে আমরা চেয়েছি যে বাংলাদেশ স্বাধীন হোক এরকম, আর যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদেরকে তো আমরা সবসময় আমরা ধিক্কার জানাই। যারা জামাত শিবিরে যারা ছিল ওরা তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি বা এরকম, এটা তো জানেনি আপনারা সব ইতিহাস। তো আমি চাবো যে বঙ্গবন্ধু যেই একটা স্বপ্ন ছিল যে সোনার বাংলা গড়ে তোলার বা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ছিল, এটা বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা যে ওনার যে আশা সেটা পূর্ণ হোক এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশে মানুষের অভাব অনটন দূর হোক এবং যে বেকারত্ব রয়েছে, এবং ধরতে গেলে আমি এখন 50% মানুষ তো দারিদ্র সীমানার নিচে বাস করে এখনো এরকম, তো এই রেশিওটা তো কমে আসছে আস্তে আস্তে, আরো হয়তো সামনের দিকে কমবে, আরো কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দেওয়া হোক। বর্তমানে ব্যাংকিং একটু সমস্যা রয়েছে, তারা যদি এইসব সেক্টরে আরো যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের সহযোগিতা করা দরকার, এবং যেসব বড় বড় ব্যবসায়ীরা আছে যখন তাদেরকে হাজার হাজার কোটি টাকা আমরা পত্রিকায় পড়ি যে তাদেরকে যখন লোন দেওয়া হয়, হ্যাঁ লোন দেওয়া হয়, এই ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আনা দরকার। আমি একটা সিকিউরিটি কোলাটেরাল আমি না দিই, একটা মানুষকে যদি 1000, 2000, 5000 কোটি টাকা দিয়ে দিই, স্বাভাবিক সে এটা তো মিসইউজ করবেই, কারণ সে জানে যে এটা যদি মিসইউজ করি আমাকে ধরার কোনো উপায় নেই।
সে এরকম আমরা দেখি প্রতিনিয়তই। এবার একটু কাছের ভাই একটু কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় একটু আপনার সাথে আলাপ করতে চাই, সেটি আসলে মানে কিভাবে আপনি বলবেন সেটাও একটা বিষয় জানতে চাই। বিশেষ করে যে নিউওয়ে নামে আমরা কিছুদিন আগে শুনেছি, আমরা গণমাধ্যমে যেটি জেনেছি যে এমএলএম একটা কোম্পানি, সেখান থেকে আপনি তারা আপনার নামে একটা অভিযোগ করেছেন, মামলাও করেছেন, আপনি কিছুদিন জেলও খেটেছেন। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আসলে নিউওয়ে একটা কোম্পানি ছিল, আমি তো অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির উপদেষ্টা হিসেবে থাকি। জি জি। তো বর্তমানে আমি অনেক কোম্পানির এখনও আছি, অনেক কোম্পানির উপদেষ্টা। এখন কোম্পানি যদি কোনো ইয়ে করে, অনিয়ম করে কারোর সাথে, আমি কিন্তু কারোর থেকে কোনো টাকা নিয়েও নাই, কারোর থেকে কোনো টাকা দিয়েও নাই, লেনদেনের কোনো ইয়েতে ছিলাম না। যে কারণে যখন ম্যাজিস্ট্রেট দেখলো যে সে তো ব্যাংক থেকে কোনো টাকা উঠায় নেই, কেউ তারা টাকা দেয়ও নাই, এরকম নাম দিচ্ছে, বাদীকেও আমি জিজ্ঞেস করলাম ভাই আমার নাম দিলেন কে? কয় ভাই কাউকে খুঁজে পাই না। মানে নিউওয়ে গ্রুপের যত যারা ছিল কর্ণধার, যারা টাকাটা আত্মসাৎ করছে, ওরা তো সব পলাতক হয়ে গেছে। তো পলাতক হয়ে যাওয়ার পরে পাইছে আমারে, তো নাম ঢুকাই দিছে আমার। পরে যখন তদন্ত করে দেখছে আসলে আমার কিছুই না, আমার নামে কোনো এমন কিছু ফ্ল্যাট বা এমন কোনো আয়ের বহির্ভূত কোনো সম্পদ এমন কিছু নাই, আমার বিদেশে এমন সম্পদ নাই। যে আমরা তো এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে হাজার হাজার সেভাবে আসলে হাজার হাজার কোটি টাকা মানুষ লোপাট করছে বিভিন্ন ইয়েতে। এখন মূল হোতাদের না ধরে যারা এদের সাথে কাজ করতো কর্মচারী, এখন যদি তাদেরকে ধরা হয়, ওকে ওকে, এই জিনিসটা এরকম ক্লিয়ার। একটা ছোট্ট করে যদি একটা বিষয় একটু জানতে চাই, যে তরুণ যারা ফুটবলার রয়েছেন তাদেরকে এগিয়ে নিতে, তাদেরকে আকৃষ্ট করতে ফুটবলে এবং জাতীয় দলে সম্পৃক্ত করতে আর আপনার কি পরামর্শ থাকবে, খুব ছোট্ট করে যদি বলেন। এটা আমি তো একবারই বলেছি যে আপনি এটা ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে খেলোয়াড়রা তৈরি করে নিয়ে আসতে হবে। এখন জাতীয় দল তৈরি করা সেটা তো আপনি মনে করেন যখন যে কোচ থাকে তার দায়িত্বে থাকে যে কীভাবে জাতীয় দলের ফরমেশন ঠিক করবে, কীভাবে বাছাই করবে। কারণ জাতীয় দল যখন একটা ট্রায়াল ডাকা হয়, 50-60 জনের একটা টিম থাকে কোচের সামনে, সে কিন্তু সে বাছাই করে হয়তো 18 জন, 20 জন বা 25 জন খেলোয়াড় নেয়। এটা সম্পূর্ণ নির্ভর করে একটা কোচের উপরে, সেটা সে যাকে যাকে পছন্দ সেভাবে নিবে। অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সেই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা এবং উত্তরোত্তর অনেক দূর এগিয়ে যাক, আপনাদের সেই সোনালী ইতিহাসগুলো আবারও ফিরে আসুক, সেই প্রত্যাশায় আমরা করি। বাংলাদেশ জাতীয় দল ভালো করলে আমাদেরই ভালো লাগে। জাতীয় দল যখন ভালো করে মানুষ শুভেচ্ছা জানায়, বা জাতীয় দল যখন 5টা-6টা গোল খায় বা খারাপ করে, তখন রাস্তা দিয়ে গেলে মানে মানুষ অন্তত চিনে আমাকে, আমাদের গালি খেতে হয় যে এরকম করছে কেন রেজাল্ট। অনেক ধন্যবাদ কায়সার আহমেদ ভাই আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন খ্যাতিমান তারকা, যার পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, কায়সার আহমেদ ভাই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।